গ্রামের লোকের ঘুম হয় নাই ভালো। আজ চাটুজ্জেগিন্নির নাতনিকে দেখিতে আসিবার দিন। গ্রামশুদ্ধ মেয়ে পুরুষ সেখানে আজ নিমন্ত্রিত। কিন্তু শুধু নিমন্ত্রণের আনন্দই যে এদের ঘুম না হইবার একমাত্র কারণ তাহা নয়। ছোট্ট গাঁ, সব শুদ্ধ ঘর ৫০ লোকের বাস। কেহ বিদেশে যায় না, চাকুরি করে না, করিবার দরকারও নাই। সামান্য জমিজমাটুকু নাড়িয়া চাড়িয়া প্রত্যেকে একরকম দিনপাত করে। কুলুবেড়ে গ্রামের বাহিরে যে বড় জগৎটা আছে সে সম্বন্ধে কেহ কিছু জানেও না, জানিবার জন্য মাথাও ঘামায় না। তাই কাল যখন জানা গেল চাটুজ্জে বাড়িতে মেয়ে দেখিতে যে আসিতেছে সে কলিকাতার ছেলে ও কলেজে শিক্ষিত, তখন এই অদৃষ্টপূর্ব জীবটিকে দেখিবার ও তাহার সহিত কথাবার্তা কহিবার আনন্দটা খাওয়ার আনন্দকেও ছাপাইয়া উঠিল। তাছাড়া যে বর সেই স্বয়ং আসিতেছে নিজের চোখে পাত্রী দেখিতে। আজকালকার ছেলের তাই ধরন। রেলের স্টেশনে শেষ রাত্রে গরুর গাড়ি গিয়াছে, বেলা ১০টার মধ্যে এখানে পৌঁছাইয়া যাইবে। রায়বাড়ির চণ্ডীমণ্ডপে একদিকে ভুসির বস্তা ও বিচালের স্তূপ সরাইয়া নূতন মাদুর পাতিয়া বসিবার জায়গা করা হইয়াছে, কারণ চাটুজ্জে বাড়িতে বাহিরের বসিবার ঘর নাই। পাত্রকে অভ্যর্থনা করিবার জন্য গ্রামের শখের যাত্রাদলের ছেলেরা কয়দিন হইতে গানবাজনার তালিম দিয়াছে। একটি ছোকরা মামার বাড়ি বেড়াইতে গিয়া কলের গানে রিজিয়া ও বক্তিয়ারের অভিনয় শুনিয়া মুখস্থ করিয়াছিল। গ্রামের আবালবৃদ্ধ বনিতাকে বহুবার শুনাইয়াছে। আজ সেও একবার কৃতিত্ব প্রদর্শনীর জন্য অধীর হইয়া আছে। সকাল হইতেই চণ্ডীমণ্ডপে লোকজনের জটলা। তাহারা ঘন ঘন তামাক খাইতেছে ও নানা বিষয়ে গল্পগুজব করিতেছে। বিশ্বাস মহাশয়ের এক দুঃসম্পর্কের ভাই কলিকাতার কোন গদিতে বিল সরকারের চাকুরি করিত। কলিকাতার গল্প বিশ্বাস মহাশয় তাহার মুখে অনেকবার শুনিয়াছে। সম্প্রতি তিনি তাহাই মুগ্ধ ও কৌতূহলী শ্রোতৃমণ্ডলীর সম্মুখে বলিতেছিলেন। পাঠশালার গুরু নিতাই সামন্ত আঙুল দিয়া দেখাইয়া বললেন, ওই যে গরুর গাড়ি ফিরেছে, বাঁশঝাড়ের আগালে পড়ে জুলির পথটা বুঝে গিয়েছে কিনা, তাই ঘুরে আসছে বোধহয়। কিন্তু কেহই বিশ্বাস করিল না যে পাত্র আসিতেছে। গরুর গাড়িটা ঘুরিয়া পিছনের পথ দিয়া আসিতেছিল। কেহই দেখিতে পাইল না ছইয়ের মধ্যে লোক বসিয়া আছে কিনা। মিনিট ৫-৬ পরে কলেজের ছেলেটি আসিয়া মাদুরে বসিয়াছে। তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড়। ছেলেটির বয়স ২৩-২৪ কি ১-৮ বছর বেশি। রং ফর্সা, গায়ে মটকার পাঞ্জাবি ও চাদর, চোখে চশমা। সে বৃদ্ধ বিশ্বাস মহাশয়ের কাছে প্রথম ট্রেনটা ফেল হওয়ার গল্প করিতেছিল। সবাই হাঁ করিয়া শুনিতেছিল। প্রথমে যদুভরের কীর্তনগান শুরু হইল। তারপরে দুলাল মুখুজ্জে শ্যামা বিষয়ে গাহিলেন। একজন বেহালা বাজাইল, তারপর রিজিয়া ও বক্তিয়ার। গ্রামের সাতকড়ি মুখুজ্জে এইবার তার ছেলে তিনটিকে সঙ্গে লইয়া চণ্ডীমণ্ডপে উঠিলেন। সাতকড়ি লেখাপড়া আদৌ জানেন না, গোলার ধানে সম্বৎসর চলিয়া যায়, সুতরাং চাকুরির ধারও ধারেন না, কিন্তু তার ঝোঁক গানবাজনার দিকে। ৫টি ছেলের একটিকেও লেখাপড়া শেখান নাই, গানবাজনা শিখাইয়াছেন, এবং যেসব গ্রাম্য মজলিসে অন্য সব গ্রাম হইতে ২-৫ জন বাহিরের লোক আমদানি হয়, সেসব স্থানে ছেলে কয়েকটিকে সঙ্গে লইয়া একখানি কমদামি বেহালা হাতে সাতকড়ি গিয়া হাজির হন। ইনি আসন গ্রহণ করিয়াই সেজ ছেলে বসন্তকে বলিলেন, বাবা, রজনের থলিটা আনতে ভুল হয়ে গিয়েছে, একবার দৌড়ে যাও তো বাড়ি, চালির মুড়োয় তোলা আছে। বসন্ত অপ্রসন্ন মুখে পৈঠা দিয়া নামিয়া গেল। অন্য সময় হইলে সে বাবাকে দুকথা শোনাইত, কিন্তু নবাগত শহরের শিক্ষিত ভদ্রলোকের সম্মুখে তাহার সাহসে কুলাইল না।
গেনু আজকাল যা কীর্তন গায়, চমৎকার। রাসু অধিকারীর গাওনা তো শুনেছি ঘেটগাছির বারোয়ারিতে, তার চেয়ে কম নয়। আমার ছেলে বলে বলছি নে পদ্মখুড়ো, তা নয় রজনটা ফেলে এসে মুশকিল হলো কি না। শোনাচ্ছি একখানা, আসুক। পদ্মলোচন চক্রবর্তী গ্রামের পুরোহিত। তিনি গানবাজনা বিশেষ বোঝেন না, তবুও সাতকড়িকে খুশি করবার জন্য বলিলেন, আহা, হীরের টুকরো ছেলে তোমার বসন্ত। ওর গলা আর শুনিনি আমি। কোজাগরি পুজোর দিনে মহিমদার বাড়িতে গাইলে, আহা, যেমনি গলা তেমনি তালবোধ। সাতকড়ি ছেলে তিনটিকে চারিদিকে বসাইয়া নিজে মধ্যে বসিলেন। ইতিমধ্যে রজন আসিয়াছিল, গান শুরু হইল। আর একটু ঠায়ে ধরো বাবা বলিয়া সাতকড়ি গর্বিত হাসি মুখে ও প্রশংসার দৃষ্টিতে কীর্তন গানরত পুত্রের দিকে একবার চাহিয়া আবার চারিধার চাহিতে লাগিলেন। গান একে একে অনেকগুলি হইল। সাতকড়ি বড় ছেলেকে একবার ফরমায়েশ করিয়া বলিলেন, মানু, গা তো সেই ওগো শ্যাম গুণমণি। বড় ছেলের শেষ হইলে আবার সেই সেজ ছেলেকে ফরমায়েশ করিতেছিলেন, ধর দেখি বাবা, মোমো মানস সুখ পাখি, অনেক দিন শুনিনি তোর মুখে। কৈলাস খুড়ো, একটু ঠেকা দিয়ে যাও না, ভালো গানখানা। সাতকড়ি ছেলেদের লইয়া আসিবার পর আসরে আর কেহ আমল পান নাই। সাতকড়ি নিজের ছেলেদের নিজে বাহবা দিয়া হাসিয়া চোখ বুজাইয়া ঘাড় দোলাইয়া ফরমায়েশ করিয়া এমন জমাইয়া তুলিলেন যে আর কাহারও আমল পাইবার জো ছিল না। খানিকটা পরে আগন্তুক শহুরে ছেলেটি কি কথায় কলেজের গল্প তুলিল। সে নূতন কলেজে ভর্তি হইয়াছে, বয়স অল্প, দেখিতে সুশ্রী। এ ধরনের অজ পাড়াগাঁয়ের লোকজনের মাঝে কথা বলিয়াও সুখ আছে। তাহার ইংরেজি বুকনি মিশানো কথাবার্তায় সাতকড়ি ভয় খাইয়া গেলেন। ছেলেটি বলিতেছিল, এসব পাড়াগাঁয়ে সেসব কেই বা বোঝে, এডুকেশন না থাকলে কি একটা জাত কখনো উঠতে পারে? কলেজে আজকাল মেয়েরা পড়ছে, এমএ বিএ পর্যন্ত পাশ করছে, সেসব দিন কি আর আছে? দেখে আসুন একবার কলকাতায় গিয়ে। মেয়েদের এত লেখাপড়ার কথা এই গ্রামে কেহ শোনে নাই। কৈলাস ভট্টাচার্য বিস্ময়ের সুরে বলিলেন, মেয়েরা এমএ বিএ পাশ দিচ্ছে? বলো কি বাবাজি, কই এ কথা শুনিনি তো। এ পাড়াগাঁয়ে বসে শুনবেন কোথা থেকে? ছেলেরা যেখানে কখনো স্কুলের মুখ দেখেনি, সেখানে মেয়েদের লেখাপড়ার কথা তো ভাবতেই পারবেন না। ওদিকে সাতকড়ি মুখুজ্জে একটু অপ্রতিভ হইলেন। শুধু অপ্রতিভ নয়, কোথায় যেন তিনি নিজেকে অপমানিত বিবেচনা করিলেন। পাঁচটি ছেলের কোনোটিকেই লেখাপড়া শেখানোর কোনো চেষ্টা করেন নাই। গানবাজনা শিখিলে ভদ্র সমাজে, মজলিসে সর্বত্র সম্মান ও গৌরব লাভ করা যাইবে, এতদিন তিনি ইহাই জানিয়া আসিয়াছেন। ছেলেগুলিকে সেই অনুসারেই মানুষ করিয়াছেন। কুলবেড়ের বাহিরে বড় জগৎটাতে যে অন্য ধরনের হিসাব নিকাশ প্রচলিত, তাহাদের খোঁজও তিনি জানিতেন না। তিনি নিঃশব্দে তাঁর বেহালাখানা খেরোর খাপের মধ্যে পুরিলেন। রজনের থলিটা সবার অলক্ষ্যে বড় ছেলের হাতে তুলিয়া দিলেন। একটু পরে জলযোগের ডাক পড়িল। ইহাও কেবলমাত্র ভাবী পাত্রের জন্য নহে, গ্রামস্থ সকল নিমন্ত্রিত ভদ্রলোকের জন্য। ছেলেটি এই প্রথম পাত্রীর বাড়ি দেখিল। দেখিয়া একটু নিরাশ হইল। 4-5খানি খড়ের বড় বড় ঘর, সামনের উঠানে বড় বড় গোটাকতক গোলা, দক্ষিণে একটা পুকুর, একটা বাতাবি লেবুর গাছ ও গোটাকতক নারিকেল গাছ। পাত্রীর দিদিমা বাড়ির কর্ত্রী, তিনি গ্রামশুদ্ধ সকলকে আদর করিয়া বসাইলেন, জলযোগের ব্যবস্থা করিলেন। ক্রমে বেলা চড়িয়া গেল। মধ্যাহ্নভোজন মিটিতে 2টা বাজিল। ছেলেটি একটু অবাক হইল ইহাদের ভোজনের পরিমাণ দেখিয়া। একটি 15 বছরের বালকও যাহা খাইল, তাহা তার নিজের 3 বেলার খোরাক। বেলা যখন 5টা, তখন কৈলাস ভট্টাচার্য আসিয়া বলিলেন, বাবাজি,
ওঠো একবার, মেয়েটিকে দেখো। বাবাজি বলি, তোমার সঙ্গে তো সম্পর্কই বাঁধল, মেয়ে দেখে অপছন্দ হবে না। তবে এ তো শহর বাজার নয়, একটু আদ্র যা ত্রুটি তা তোমাকে শুধরে নিতে হবে বই কি। এসো বাবাজি। আবার চাটুজ্জে বাড়ির চণ্ডীমণ্ডপে অনেক লোক জড়ো হইয়াছে। গতিক দেখিয়া মনে হয় অদ্যকার মতো একটা উৎসবের ব্যাপার ইহাদের গ্রামে অনেককাল ঘটে নাই। অন্তত আগন্তুক ছেলেটির তাহাই মনে হইল। নতুবা গৃহস্থ বাটিতে মেয়ে দেখানোর রূপ সামান্য ব্যাপারে গ্রামশুদ্ধ লোকের এত উৎসাহ কেন? মেয়ে দেখিয়া ছেলেটি সন্তুষ্ট হইল। বেশ স্বাস্থ্যবতী, রং খুব ফর্সা না হইলেও মানানসই। মুখশ্রী সুন্দর, বড় বড় চোখ। কেবল ইহাদের চুল বাঁধিবার ধরন সে পছন্দ করিল না। পাতা কাটা খোঁপা শহর হইতে কোন কালে উঠিয়া গিয়াছে, আর ইহারা সেটাকে এখনও ফ্যাশন বিবেচনা করে। তাছাড়া অত গহনা কেন গায়ে? গহনার ভারে মেয়েটি যেন বিব্রত হইয়া পড়িয়াছে। দিদিমা সজল চোখে বলিলেন, ওকে নাও গিয়ে দাদা ভাই, ও আমার যেমন মেয়ে তেমন মেয়ে এদিকে নেই, এ আমি বড় গলা করে বলতে পারি। ওর মা আমাকে ফাঁসি দিয়ে চলে গেল, মেয়ে তখন 3 মাসের। সেই থেকে আমার কাছে মানুষ। আমারও তো ও ছাড়া আর কেউ নেই। ওর বাবা কোনো খোঁজ নেয় না। সে আবার বিয়ে করেছে, ছেলেপুলেও হয়েছে, সে এদিক মারায় না। তোমার হাতে মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্দি হই। তারপর যা রইল সবই তোমাদের। কর্তারা যা করে রেখে গিয়েছেন তাতে চাকরি করে খেতে হবে না। আমাদের বাড়িতে চাকরি কখনো কেউ করেনি। কৈলাস ভট্টাচ বলিলেন, এ গাঁয়ে কখনো কেউ চাকরি করেছে বউ ঠাকুরন? আপনাদের কর্তাদের কথা তো বাদই দিন, তাঁরা তো ছিলেন গাঁয়ের মালিক, মাথার মণি। আমাদের কর্তারা কি আমরা কখনো গাঁয়ের বাইরে অন্যের চেষ্টায় পা বাড়িয়েছি? রাম, এই যে দেখছো বাবাজি উত্তরে মাঠ, এসব লাখরাজ, একেবারে সেই রতনপুরের নীলকুঠি পর্যন্ত। তবে এদের বাড়িতে পুরুষ মানুষ নেই, একা বউ ঠাকুরন আছেন, মেয়ে মানুষ, তাই চাষবাস হয় না। নইলে 60-70 বিঘে খাসে আমন ধানের জমি রয়েছে, 2টো বড় পুকুর রয়েছে। চাষ করলে ভাবনা কিসের? এই দেখছো বটে খড়ের ঘর, এ গাঁয়ে সকলেই এদের প্রজা। ছেলেটির নাম সুরেন। আহারাদির পরে সে বাড়ির চারিধারে ঘুরিয়া দেখিল। কলিকাতায় থাকিবার আজকাল বড় কষ্ট। পড়াশোনা শেষ করিয়া চাকুরির বাজারও সুবিধা নহে। যদি এখানে বিবাহ করিয়া সম্পত্তি পাইয়া বাস করা যায়, এ পল্লীগ্রামের শান্তি ও নির্জনতার মধ্যে শহরের উগ্র জীবন সংগ্রাম হইতে বেশ দূরে নিশ্চিন্তভাবে চমৎকার জীবন কাটিবে এখন। সুরেন জিজ্ঞাসা করিল, আচ্ছা, এ জমিটা পড়ে আছে কেন ভট্টাচার্যি মশায়? ওই যে তোমাদের বললাম বাবাজি, এদের বাড়িতে চাষ করবার মানুষ কই। বুড়ি একা তো সব দিক দেখতে পারে না। তোমার সঙ্গে যদি বিধাতা যোগাযোগ ঘটিয়ে দেন, তবে তুমিই এসে সব নিজের হাতে নাও না। তোমায় তাহলে কি কারুর চাকরি করতে হবে? পায়ের উপর পা দিয়ে চাটুজ্জেদের 7 পুরুষ এই ভিটেতে দুধ ঘি খেয়ে কাটিয়ে গিয়েছে, তোমারও তাই কাটবে। সুরেন নিজের মেসের কথা ভাবিতেছিল, জানালাহীন ছোট্ট ঘরটার কথা ভাবিল। হাওয়া কোনো কালে খেলে না, গরমে অর্ধেক দিন রাত্রে ঘুম হয় না। এতটুকু 1 টুকরা মাছ, বিস্বাদ ডাল, ততোধিক বিস্বাদ তরকারি। একদল লোক খাইয়া উঠিয়া গেলে তাহাদের উচ্ছিষ্ট ভালো করিয়া না ধুইয়াই তাহার উপর আরেক দল লোক খাইতে বসিয়া যায়। দেওয়ালের গায়ে আরশোলা চলাচল করে। সব কথা ভাবিয়া দেখিল। এখানে এই মুক্ত মাঠের ধারে স্বাধীন জীবন, নিজের লোকজন, নিজের হুকুমমতো সকলকে খাটানো। সে দরিদ্র মধ্যবিত্ত ঘরের ছেলে। এসব তো তাহার কাছে স্বর্গের মতন, নাগালের বাহিরের জিনিস। মন্দ কি? আইন পাশ করিয়া কি হইবে? এই তো বেশ।
মহা উৎসাহে সে ভট্টাচার্যী মশাইকে বিষয় আশয় সংক্রান্ত আরও প্রশ্ন করিতে লাগিল। কলমের বাগানগুলো কোন দিকে, প্রত্যেকটাতে কতগুলো করিয়া গাছ, পুকুরগুলো কি মাছ ছাড়িবার উপযুক্ত আছে, ইত্যাদি। বেলা খুব পড়িয়া আসিয়াছিল। নিকটের বিলের ধার হইতে চড়িয়া গরুর দল কর্দমাক্ত গায়ে বাড়ি ফিরিতেছিল। সান্ধ্য হাওয়ায় তালগাছে বাবুই পাখির বাসা দুলিতেছে ও শুকনা তালপাতার খড়মড় শব্দ হইতেছে। সুরেন একা একটু বেড়াইবার জন্যে দক্ষিণের মাঠের রাস্তাটা ধরিল। কৈলাস ভট্টাচার্য এবার সঙ্গে সঙ্গে আসেন এটা সে চায় না, কিন্তু ভট্টাচার্য মশাই খোশ গল্পের শ্রোতাকে অত সহজে ছাড়িয়া দিতে রাজি নহেন। তিনিও সঙ্গে সঙ্গে চলিলেন। শুভরত্নপুরের খড়ের মাঠটার শালিয়ানা ৩০০ টাকা আয় ছিল বাবাজি। বাণুজ্যে গিন্নি তো বোঝেন না, ওকে ঠকিয়ে সেটা ১২ ভূতে খাচ্ছে। তুমি দেখে শুনে খাসে আদায় করবে, শিখিয়ে দিলাম তোমায়। সন্ধ্যার পরে আবার অনেকে চণ্ডী মণ্ডপে জড়ো হইল। সুরেন এবার যেন এখনকার এই সকল আনন্দস্রোতে নিজেও ভাসিয়া গেল। সাতকড়ির বেহালা ২-৩ বার ফরমাইশ করিয়া শুনিল, তার ছেলের কীর্তনের তারিফ করিল। সাতকড়ি বলিল, গাঁয়ের সব ছেলেরা আমায় ধরেছে, তোমায় বলতে সাহস করে না বাবাজি। এবার ওরা একটা শখের দল খুলেছে, তোমায় কিছু চাঁদা দিতে হবে। তিনি আরও কি বলিয়া যাইতেছিলেন, এমন সময়ে একটি লোক হাসি মুখে চণ্ডীমণ্ডপে উঠিয়া হাত তুলিয়া সকলকে নমস্কার করিল। সাতকড়ি বলিলেন, এসো মাস্টার, বসো। স্কুল ছেড়ে দিয়ে এলে? সুরেন বাবাজি, এর সঙ্গে তোমার আলাপ নেই। ইনি পাশের গাঁয়ে স্কুল খুলেছেন, খুব ভালো মাস্টার। নিভাননীকে ইনি একবেলা ইংরেজি পড়ান। মাস্টার সুরেনের দিকে চাহিয়া দাঁত বাহির করিয়া হাসিল। তাহাকে দেখিয়া সুরেনের মনে বিশেষ ভক্তির উদ্রেক হইল না। এমন তেল মাখিয়াছে যে কানের পাশ দিয়া গড়াইয়া পড়িতেছে। মুখ পানে লাল, বোকার মতো হাসিটা। হ্যাঁ, ইংরেজির অধ্যাপক বটে। ভাবি পত্নীর ইংরেজি শিক্ষাটা হইতেছে ভালোই, মাস্টার জুটিয়াছে যখন এমন। মাস্টার বসিয়া বকবক করিতেছিল। নিজের কৃতিত্ব ব্যাখ্যা করিবার সুযোগ কে ছাড়ে? কি করিয়া নিভাননীকে অক্ষর চিনাইল, কি করিয়া এবিসি লিখিতে শিখাইল, সেই সব বলিল। মাস্টারের কথা শুনিয়া সুরেনের মনে হইল ফার্স্ট বুকের ঘোড়ার গল্প তার ইংরেজি ভাষাজ্ঞানরূপ সৌধের সর্বোচ্চ সীমা। অতএব ছাত্রীর বিদ্যা কিরূপ হইয়াছে তাহা সহজেই অনুমান করা যাইতে পারে। কিন্তু কি করিবে সে? এই দূর পাড়াগাঁয়ের অশিক্ষিত মেয়েটাকেই জীবনসঙ্গিনী করিয়া লওয়া ছাড়া গত্যন্তর নাই। মেসের দেনা মিটাইতে না পারিলে আগামী মাসে ছাড়িতে হইবে। চারিধারে বন্ধুবান্ধব মহলে দেনা দেনা। কলিকাতায় আর কতদিন টিকিয়া থাকা চলিবে? ভাগ্যে সে এই মেয়েটির বাপের এক বন্ধুর নিকট হইতে মেয়ের সন্ধান পাইয়াছিল। তিনিও তাহার মেসেই থাকেন। তাহার চিঠি লইয়াই সে এখানে আসিয়াছে মেয়ে দেখিতে। পাল্টি ঘর, দেখিতে সুশ্রী, কলেজে পড়াশোনা করিতেছে। ইহাতেরও আপত্তি হইবার কথা নয়। কিন্তু একটা গোলমাল আছে। সে কথা এখনও পর্যন্ত সে কাহাকেও বলে নাই, কারণ কেহ তাহাকে জিজ্ঞাসা করে নাই। সে অতি দরিদ্র, তাহার নিজেদের ঘরবাড়ি পর্যন্ত নাই। তাহার বাবা চিরকাল শ্বশুরালয়ে বাস করেন, সেকালের ঘর জামাই। ইহাদের কথাবার্তায় সে বুঝিতেছে যে শিক্ষিত ও শহুরে পাত্রের হাতে মেয়ে দিলে মেয়ে শহর বাজারে বাসায় থাকিবে, গাড়ি ঘোড়া চড়িবে, গহনাগাটি পরিবে। ইহা মেয়ের দিদিমার একটা স্বাদ এবং সম্ভবত মেয়েরও। কিন্তু তাহার দ্বারা কোনো স্বাদই যে পূর্ণ হইবার নহে, সেই কথা খুলিয়া বলা হয় নাই। সে বন্ধুবান্ধবের নিকট হইতে কাপড় জামা চশমা ধার করিয়া আনিয়াছে বলিয়া ও চেহারাটা সুশ্রী বলিয়া উহাদের পক্ষে ধরিয়া লওয়া স্বাভাবিক যে সে অবস্থাপন্ন গৃহস্থ ঘরের ছেলে। ইহারা সন্ধান করিয়াও আসল ব্যাপার বাহির করিতে পারিত না, কারণ তাহার মামারা সত্যই অবস্থাপন্ন।
তাহার পিতামাতা ও ভাই বোনের সে বাড়িতে স্থান যে বাড়ির চাকর বাকরের চেয়েও নিচু, তাহা ইহারা বাহির হইতে বুঝিতে পারিবে কি, বিশেষত এই ধরনের সরল প্রকৃতির লোক এরা। নানা দিক ভাবিয়া সে এখানে আসিয়াছিল। মেসের ভদ্রলোকটির মুখে সে সবই শুনিয়াছে। মেয়ে জামাই এই সম্পত্তির উত্তরাধিকারী দাঁড়াইবে সত্য বটে, সে এখন নয়, বৃদ্ধার মৃত্যুর পরে যদিও, তবুও সারা জীবনের অন্য সমস্যার মীমাংসা বিবাহের সঙ্গেই হইয়া যাইবে। কিন্তু সে যদি অবস্থা গোপন করিয়া বিষয়ের লোভে এখানে বিবাহ করে, যদি সে কাহাকেও কিছু না ভাঙে, হয়তো ইহারা কোনো অনুসন্ধান করিবে না তাহার বিষয়ে, হয়তো বিবাহ হইয়া যাইবে, কিন্তু সে কাজের পরিণাম ভালো নয়। ইহার পর স্ত্রী পর্যন্ত তাহাকে অশ্রদ্ধা করিবে। রাত্রে সুন্দর জ্যোৎস্না উঠিল। নবীন পল্লী প্রকৃতি একটি রহস্যাবৃত সৌন্দর্যের কুয়াশায় নিজেকে আবৃত্ত করিয়াছে। সারা রাত সে ঘুমাইতে পারিল না। অত্যন্ত সহজেই এ বাড়ি, এ গ্রামের মাঠ বন তাহার আপন হইতে পারে, কিন্তু কি করিবে সে? পরদিন সকালে উঠিয়া সে যাত্রার জন্য প্রস্তুত হইল, কিন্তু সেদিন সকালে কৈলাস ভট্টাচার্য তাহাকে নিজের বাড়িতে যাইতে বলিয়াছিলেন। সুরেনের আপত্তি তিনি শুনিলেন না, বলিলেন, বাবাজি, ভারী তো খাওয়াবো, দুটো মাছের ঝোল ভাত, তার জন্য কি তোমার ট্রেন ফেল করাবো আমি? সব সকাল সকাল হয়ে যাবে এখন, গাড়ি ধরিয়ে দেবার ভার আমার উপর। তুমি এখন থেকে আপনার জন হতে চললে, দুটো না খাইয়ে কি ছেড়ে দিতে পারি? খাওয়ার আয়োজন সকাল সকালই হইল। দুধ, মাছ, দই সব চাটুজ্জে বাড়ি হইতে পাঠাইয়া দিয়াছে। তাহাদেরই পুকুরে শেষ রাত্রে মাছের জন্য জাল ফেলা হইয়াছিল। চাটুজ্জে গিন্নিও উপস্থিত ছিলেন, কাছে বসিয়া যত্ন করিয়া খাওয়াইলেন। ছেলেটিকে সত্যই তাহার ভালো লাগিয়াছিল। দেখিতে সুশ্রী, বুদ্ধিমান, অমায়িক, লেখাপড়া জানা তো বটেই। নিভাননীর অদৃষ্টে এখন এমন বর জুটিলে তো, তেমন কপাল কি সে করিয়াছে? গরুর গাড়িতে উঠিবার সময়ে তিনি পথে খাইবার জন্য গাড়িতে ডাব, পেঁপে ও আম তুলিয়া দিলেন। বাড়ির একজন চাকর সুরেনকে জিনিসপত্র সমেত ট্রেনে তুলিয়া দিতে যাইবে ঠিক হইল। চাটুজ্জে গিন্নি সুরেনের হাত দুটি ধরিয়া বলিলেন, দাদা ভাই, এ কাজ যাতে বৈশাখ মাসের মধ্যে হয় তা তোমাকে করতেই হবে। নিভাননীকে তোমায় নিতেই হবে। দেখে শুনে তো সবই গেলে, তোমার বাবাকে গিয়ে পাঠিয়ে দিও, এসে মেয়ে আশীর্বাদ যেন করে যান। আমায় কথা দিয়ে যাও যে এতে তোমার অমত নেই, গিয়েই পত্তর দিও দাদা। সুরেন চলিয়া গেলে দিন কত গ্রামে তাহার সম্বন্ধে আলোচনা চলিল। এক সাতকড়ি ছাড়া অন্য সবাই ছেলেটিকে খুব পছন্দ করিয়াছে। কৈলাস ভট্টাচার্য তো সকলের কাছে তাহার শতমুখী প্রশংসা করিয়া বেড়াইলেন। এক একদিন করিয়া সপ্তাহখানেক কাটিয়া গেল। সুরেনের কোনো পত্র বা সংবাদ কিছুই আসিল না। চাটুজ্জে গিন্নি অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিলেন। ক্রমে দিন 12 কাটিল, কোনো খবর নাই। চাটুজ্জে গিন্নি সুরেনের ঠিকানায় কৈলাস ভট্টাচার্যকে দিয়া লিখাইয়া রেজিস্ট্রি পত্র দিলেন। আরও দিন কাটিল, সে পত্রের কোনো জবাব আসিল না। চাটুজ্জে গিন্নি কৈলাস ভট্টাচার্যের কাছে আসিয়া কাঁদিয়া পড়িলেন। কৈলাসের নিজের বড় ছেলে রাম পাশের গ্রামের নবীন কাপালির সঙ্গে দিনকতক ভাগে কাঁঠালের ব্যবসা করিয়াছিল। বারদিনে কাঁঠালের চালান লইয়া কলিকাতায় গিয়াছিল। সুতরাং তাহাকেই সুরেনের বাসার ঠিকানা দিয়া কলিকাতা পাঠানো হইল। 3 দিন পরে রাম ফিরিল। কলিকাতার মেসে সেই বাবুটি একখানা পত্র দিয়াছেন, সেখানা সে বাবার হাতে দিয়া চুপ করিয়া রহিল। কৈলাস পত্রখানা খুলিয়া পড়িলেন। সুরেন বাঁচিয়া নাই। এখান হইতে ফিরিয়া দিন কতক পরে সে নিজের দেশে অর্থাৎ মামার বাড়িতে যায়, পিতার সঙ্গে সব কথা খুলিয়া বলিতে। সেখানে কলেরা হইয়া মারা গিয়াছে। সময় কাহারও জন্য অপেক্ষা করিয়া বসিয়া থাকে না। পরের শ্রাবণেই নিভাননীর বিবাহের দিন স্থির হইয়া গেল। পাড়ার বড় চণ্ডীমণ্ডপটাতে আবার বিস্তৃত বরাসন পাতা হইয়াছে।
দুপুরের পর হইতে গ্রামের ছোট ছেলেমেয়েরা জড়ো হইয়া ভিড় করিতেছে। গ্রামশুদ্ধ সবারই আজ চাটুজ্জে বাড়ির নিমন্ত্রণ। শুদ্ধ ব্রাহ্মণ পাড়াটুকু যে তাহা নয়, শূদ্র ভদ্র সবারই। কৈলাস ভট্টাচ ব্যস্ত আছেন, কারণ চাটুজ্জেদের পুকুরে সব ছোট মাছ বলিয়া মহিমপুরের নিকারীদের মাছের বায়না দেওয়া হইয়াছে। মাছ এখনও আসিয়া পৌঁছায় নাই। বৈকালে বরের দল আসিল। বরের বাড়ি এদিকেই, গোটা 2 স্টেশন পরেই। ইহাদের আনিতে বরের পালকি বাদে খান 5-6 গরুর গাড়িও স্টেশনে গিয়াছিল। বরযাত্রীদের মধ্যে বৃদ্ধের দলই বেশি, 2-1টি বালকও আছে। মেয়েরা চণ্ডীমণ্ডপের সামনে পথের ধারে বরকে অভ্যর্থনা করিবার জন্য ভিড় করিয়া দাঁড়াইয়াছিল। মেটে হাঁড়ির ভিতর দৃষ্টিপ্রদীপ লইয়া কৈলাস ভট্টাচার্যের স্ত্রী অপেক্ষা করিতেছিলেন। চাটুজ্জেগিন্নি একটু পিছনে দাঁড়াইয়াছিলেন। বরের পালকি পাকুড়তলায় নামাইল। বর পালকি হইতে বাহির হইল। বরকে এ পর্যন্ত এখানকার কেহ দেখে নাই। বরের জ্যাঠামশাই আসিয়া সব ঠিকঠাক করিয়া গিয়াছিলেন। বয়স 40-এর কাছাকাছি হইবে। দোজপক্ষে বিবাহ করিতেছে, এবং খুব ফর্সা না হইলেও কালো নয়, বেশ স্বাস্থ্য। মাথার সামনের দিকটা একটা ছোট টাক। চাটুজ্জেগিন্নি অনেকক্ষণ হইতে এক দৃষ্টে পালকির দিকে চাহিয়াছিলেন। ঝি বউরা উলু দিয়া কলরব করিয়া উঠিলে তাহার যেন চমক ভাঙিল। তিনি তো জানিতেন সুরেন আসিতেছে না, আসিতে পারে না। তবুও পালকি হইতে সুরেনের পরিবর্তে ইহাকে আসিতে দেখিয়া তিনি নিরাশ হইলেন যে কেন, কে জানে। লিসেন চ্যানেলে আজকে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মরীচিকা।